অস্টিওমাইলাইটিস ইম্পর্টেন্স, অস্টিওমাইলাইটিস এর মানে পড়ানোর কি দরকার, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ। অস্টিওমাইলাইটিস হলো একদম তোমার পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত যে কোনো রিটেন এক্সামিনেশনে অস্টিওমাইলাইটিস থেকে প্রশ্ন থাকে, এক্সরে থাকে। এক্সরে অবশ্য খুব একটা আন্ডার গ্রেডে খুব একটা দেওয়া না, পোস্ট গ্রাজুয়েশন যারা আছে ওদের বেশি দেওয়া। আর হলো আমাদের একটা স্পেসিমেন আছে, সেটা হলো সিকোয়েস্ট্রাম, জানা আছে তো তোমাদের? জি স্যার। সিকোয়েস্ট্রামে অস্টিওমাইলাইটিস জিজ্ঞেস করা হয়। আর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের থেকেই বা গত বছর থেকে শুরু হয়ে গেছে উই হ্যাভ এন ইন্ডিভিজুয়াল বোর্ড, মানে সার্জারির সাথে আগে অর্থোপেডিক্সটা ছিল অপশনাল, এখন বলা হয়েছে যে না, যে কোনো পরীক্ষায়, এমবিবিএস পরীক্ষায় অর্থোপেডিক্স এর আমাদের একজন টিচার সবসময় থাকবে। হ্যাঁ, সো দেখা যায় যে বোর্ড ভাইভাতেও খুব ইম্পর্টেন্ট অস্টিওমাইলাইটিস, যে কোনো সময় যে কোনো ছাত্র জিজ্ঞেস করতে পারে, খুব কমন প্রশ্ন, হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস, কি কি অর্গানিজম দ্বারা হয়, কি কি কমপ্লিকেশন, কি কি সিকুয়েলি, একটু এটা সম্পর্কে জানতে হয়। হ্যাঁ, এইবার তোমাদের যে ক্লাসটা ছিল এর ভিতরে অস্টিওমাইলাইটিস কোনো ওইভাবে পড়ানো হয় নাই, ঠিক না? জি না স্যার। মাঝে মাঝে একটু রেসপন্স করো, নাহলে মনে হয় যেন নেটওয়ার্ক নাই এরকম মনে হয়, ঠিক না? আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি নেক্সট স্লাইড। এটা হচ্ছে আমি, নাম শুনে থাকবা, অমিত স্যার নামে মেবি তোমরা শুনে থাকতে পারো। I am working as a consultant in orthopedic surgery at Sylhet Ahmed Usman Medical College. I have done my MS in 2016 and fellow from American College of Surgeons in last year during pandemic. Okay. What is osteomyelitis? This term osteomyelitis coined by Nilaton. Nilaton is a orthopedic surgeon. He has some contribution to our orthopedics. He coined this term in 1834. So it is a very old and complicated disease. It has three terms. দেখো এখানে তিনটা রুট ওয়ার্ডস আছে, একটা হলো অস্টিয়ন, একটা মাইলো, আর একটা আইটিস। আইটিসটা আমরা সবাই জানি, আইটিস মিন্স ইনফ্লামেশন। সো অস্টিয়ন, মাইলো, অস্টিয়ন মানে বোনস, বোঝাই যাচ্ছে। মাইলো মানে হচ্ছে ম্যারো বা ম্যারো টিস্যু, মাইলয়েড টিস্যু, যেভাবে তুমি বলে রাখো। সো it includes three root words, that is osteon, myelo, and itis, to define the clinical state in which bone is infected with microorganism. Clear? So in a single sentence, তুমি কি বলতে পারো what is osteomyelitis? তো যখন তোমাকে আমরা জিজ্ঞেস করব, it is the infection of bone and marrow. So infection of bone and marrow is known as osteomyelitis. ইম্পর্টেন্ট জিনিস। এরপরেই জিজ্ঞেস করে সবসময় স্যাররা যে সো ইউ নো হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস, সো ক্লাসিফাই অস্টিওমাইলাইটিস। এখানে একটা চার্ট আমরা করে ফেলি বর্তমানে, এখন আমরা এইভাবে করি, এটাকে বলা হয় ওয়ার্ডভোজেল ক্লাসিফিকেশন। হ্যাঁ, ওয়ার্ডভোজেল ক্লাসিফিকেশন, এটা একদম রিসেন্ট ক্লাসিফিকেশন যেটা, বা এটা হলো একটা কনসাইজ। এটাতে তুমি দেখো দুইটা জিনিসকে আমরা একসাথে নিয়ে আসছি। তোমরা নিশ্চয়ই বইতে পড়ছো যে আমরা ক্লাসিফিকেশন করি কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ ইনফেকশন। আর আরেকটা জিনিস বলা হয় যে মেকানিজম অফ বোন ইনফেকশন। দিস ইজ ইম্পর্টেন্ট, মেকানিজম অফ বোন ইনফেকশন। এটা ইম্পর্টেন্ট কেন? ফর ট্রিটমেন্ট পারপাস। আর ডিউরেশন অফ ইনফেকশনটা কি? এটা মানে ডিজিজটাকে ক্লাসিফাই করার জন্য, যে এটা কতদিন থেকে হয়েছে বা এটাতে কি করা লাগতে পারে, এটা হলো তোমার এটা ডিউরেশন অফ ইনফেকশন। সো উই হ্যাভ টু টার্মস। আমরা ক্লাসিফিকেশন যখন করব, প্রথমে আমরা এই নিচের অংশটা দেখে নিই। নিচের অংশটা কি? যে ডিউরেশন অফ ইনফেকশন। অ্যাকিউট, অ্যাকিউট মিন্স জানাই আছে যেটা তোমার অ্যাকিউটলি হবে, শর্ট টাইম, শর্ট টার্ম, সেটা হলো অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। আরেকটা বলা হয় ক্রনিক অস্টিওমাইলাইটিস। বেসিক্যালি উই হ্যাভ two types of osteomyelitis, that is acute and chronic. আর অনেক সময় দেখা যায় যে অ্যাকিউটের সাথে মিলতেছে না, আবার এখন ক্রনিক ফর্মটা হচ্ছে না। যাদের দেখা যাচ্ছে যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস থেকে বডি ডিফেন্সটা একটু ভালো, বাট ক্রনিক অস্টিওমাইলাইটিস থেকে বডি ডিফেন্সটা একটু কম। সো এর মাঝামাঝি একটা থাকে, সেটাকে আমরা বলি সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস।
নেক্সট, মেকানিজম অফ বোন ইনফেকশন। মোস্ট কমন কোনটা? মোস্ট কমন হয় হেমাটোজেনাস। হোয়াট ইজ হেমাটোজেনাস? দিস ইজ ব্লাড বর্ন। আরেকটা হচ্ছে কন্টিজিয়াস, আরেকটা হলো অ্যাসোসিয়েটেড উইথ ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। তাহলে আমরা ডিউরেশন বুঝে গেলাম, অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক। আর মেকানিজম অফ বোন ইনফেকশনের মধ্যে তুমি ধরে নাও হেমাটোজেনাস, কন্টিজিয়াস, অ্যাসোসিয়েটেড উইথ ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। হেমাটোজেনাসটা কি? বডির কোথাও কোনো ইনফেকশন আছে, সেটা ব্লাডের মাধ্যমে যদি বোনসে আসে। এটা মেইনলি চিলড্রেনদের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অপারেশন করে দিচ্ছি বা কোনো একটা ইনফেকশন হয়েছিল, সরি কোনো একটা আঘাত পাইছিল, সেখান থেকে যদি তোমার তুমি ইয়ে করো, তাই সেটা থেকে যদি অস্টিওমাইলাইটিস হয়, সেটাকে আমরা বলবো কন্টিজিয়াস, মানে অ্যাসোসিয়েটেড উইথ ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। এটা কাদের হয়? ধরো কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি ভাস্কুলার পিভিডি থাকে, যেটাকে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তাদের ক্ষেত্রে যদি হয়, তাদের ক্ষেত্রে তোমার সেটাকে আমরা থার্ড গ্রুপে ফেলাচ্ছি, অ্যাসোসিয়েটেড উইথ ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি। এখানে তুমি দেখো তিনটাকে আমি একটা স্লাইডে নিয়ে আসলাম। দিস ইজ হেমাটোজেনাস রুট, যেটা ব্লাডের মাধ্যমে ডিস্টেন্ট অন্য জায়গা থেকে আসতেছে। আরেকটা দেখো কন্টিজিয়াস, ধরো এখানে একটা আমি ট্রমা ছিল বা তোমার ট্রমা ছিল, বা এইখানে কোনো একটা তুমি একটা ইমপ্লান্ট লাগিয়েছো, অপারেশন করার সময় কোনো একটা ইমপ্লান্ট লাগাইছো, সেটা থেকে যদি হয়, সেটা হলো কন্টিজিয়াস। আরেকটা হলো কি, যে ডাইরেক্ট ইমপ্লান্টেশন, যেমন তোমার ধরো এখানে তুমি অপারেশন করছো, অপারেশন করার সময় বোনসে কোনোভাবে একটা এফেক্ট হয়েছে, সেটার মাধ্যমে যে ইনফেকশন গুলো হয়। সো এই তিনটা জিনিস মনে রাখতে হবে। হেমাটোজেনাসটা হলো কমন, অরিজিনেটেড বাই ব্লাড, এটা তোমাকে বলেই দিলাম। কোথায় বেশি হয়? বাচ্চাদের বেশি হয়। কোন জায়গায় বেশি হয় সেটাও মনে রাখো, দ্যাট ইজ ভার্টিব্রাতে হয়। কন্টেজিয়াস, যেমন প্রিভিয়াস সার্জারি, প্রিভিয়াস ট্রমা, প্রিভিয়াস ইয়ে থেকে যদি হয়, সেটা তোমার হলো কন্টেজিয়াস। ডাইরেক্ট ইনোকুলেশন, ধরো সার্জিক্যাল কন্টামিনেশন, পেনিট্রেটিং ইনজুরি, এটা খুব কমন, ডাইরেক্ট ইনোকুলেশনটা। তোমার আমাদের ধরো কোনো একটা রোগী স্ট্যাব ইনজুরি হলো বা কোনো কারণে একটা ইনজুরি হলো, সেখান থেকে ডাইরেক্ট যে তোমার পেনিট্রেশনটা, সেটা। নেক্সট, এটা আমরা অ্যাকর্ডিং টু দা ডিউরেশন আমরা অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক। আচ্ছা, এখানে এখন আমার সেই কথাটা ছিল যে অ্যাকিউট, সাবঅ্যাকিউট এবং ক্রনিক, এটা অ্যাকর্ডিং টু দা ডিউরেশন যে দয় বলছি। সো ডিউরেশনটা কি হয়? অ্যাকিউটটা হবে যখন তোমার লেস দেন 2 উইকস, বুঝা গেল? লেস দেন 2 উইকস। সাবঅ্যাকিউটটা হলো 2 উইকস থেকে 3 মান্থের ভিতরে যদি থাকে, সেটাকে আমরা বলি সাবঅ্যাকিউট। আর যদি অস্টিওমাইলাইটিস ইজ লাস্ট লঙ্গার দেন 3 মান্থ, দেন আমি এটাকে কি বলবো? ক্রনিক অস্টিওমাইলাইটিস। এখানে আমি একটা কথা বলছিলাম যে সাবঅ্যাকিউটটা কখন হয়? যখন পেশেন্ট মোর ইমিউন থাকবে, অর্গানিজম গুলা যদি লেস ভিরুলেন্ট থাকে, যে সে একিউটের থেকে একটু বেশি কিন্তু ক্রনিক থেকে একটু কম, দ্যাট ইজ দ্য ফর্ম অফ সাবঅ্যাকিউট অস্টিওমাইলাইটিস। এটার ইয়েটা আমরা কি বলবো? 2 উইকস থেকে 3 মান্থ পর্যন্ত। তারপরে আসো হোস্ট রেসপন্স। এটা খুব কমন একটা কোশ্চেন হয় যে কাদের অস্টিওমাইলাইটিস হয়। সব বাচ্চাদেরই তোমার মেটাফাইশিয়াল রিজনে ব্লাড ভেসেল ভাস্কুলারিটি অনেক বেশি থাকবে, ফ্যাক্টর গুলো সবই আছে, কিন্তু এতে কিন্তু হচ্ছে না কেন? তাদের ক্ষেত্রে হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যেসব বাচ্চারা ম্যালনিউট্রিশন থাকবে, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাডাল্ট অস্টিওমাইলাইটিস আমরা কাদের ক্ষেত্রে পাই? খুব কমন কয়েকটা জিনিস তো মনে রাখো, যেমন হলো এক্সট্রিম অফ এইজ, ম্যালিগন্যান্সি, অটো ইমিউন ডিজিজ, অ্যাসেলি, লুপাস, এই যে রোগগুলা, অটো ইমিউন থাইরয়েডাইটিস, অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস, এদের ক্ষেত্রে দেখা যায় কি যে অস্টিওমাইলাইটিসের চান্সটা অনেক বেশি। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ক্রনিকের ডিউরেশনটা কত বলছিলেন? ক্রনিক অস্টিওমাইলাইটিস হবে
মোর দেন 3 মান্থ। এটা যদি তুমি অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন চিন্তা করো। আর ক্লিনিক্যালি আমরা বলি কি, যখন সিকোয়েস্ট্রাম ফর্ম হয়ে যাবে তখনই হলো ক্রনিক অস্টিওমাইলাইটিস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে তুমি আসো যে অটোইমিউন ডিজিজ, ডায়াবেটিস, ম্যালিগন্যান্সি আর হচ্ছে এক্সট্রিম এইজ, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কয়েকটা সিস্টেমিক ফ্যাক্টর। আরেকটা হলো কি ইমিউনোসাপ্রেশন ড্রাগ। অনেকেই দেখা যায় যে তোমার স্টেরয়েড নেয়, এরপরে তোমার বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ, মেথোট্রেক্স, সালফাসালাজিন, এই ড্রাগ গুলো যারা নেয় তাদের ক্ষেত্রে অস্টিওমাইলাইটিসের রেটটা অনেক বেশি। ইমিউনোডিফিসিয়েন্সি, ইমিউনোসাপ্রেশন ড্রাগের সাথে একসাথে চলে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে স্মোকিং। স্মোকিং এ কি হয়, ভাস্কুলারিটিটা কমে যায়, bones is more prone to develop osteomyelitis. লোকালের ভিতরে দেখো কয়েকটা জিনিস আছে, যেমন হলো খুব ইম্পর্টেন্ট একটা হলো রেডিয়েশন। যাদের রেডিয়েশন হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে তোমার কি হয়, অস্টিওমাইলাইটিসের চান্সটা বেশি। নিউরোপ্যাথি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য নিউরোপ্যাথি এন্ড অস্টিওমাইলাইটিস? নিউরোপ্যাথি হলে পেশেন্ট কি হয়, সে যে রিপিটেড ট্রমা হয়, সে যে হাতটা ভারী লাগতেছে বা পাটা ভারী লাগতেছে, সেই জিনিসটা তাদের এখানে কি হয়, তারা এই জিনিসগুলো বুঝে না। সো কি হয়, এখানে একটা অস্টিওমাইলাইটিসের চান্সটা অনেক বেশি। আরেকটা ইম্পর্টেন্ট হলো, দেখা যায় আমরা অনেক সময় পাই বার্নের পরে বা তোমার কোনো একটা এক্সটেন্সিভ স্কারিং বা ট্রমার পরে হয় কি, সেখানে একটু অস্টিওমাইলাইটিসের চান্সটা বেশি থাকে। আর দুইটা তোমার ভাস্কুলার কমপ্লেইন আছে, একটা হলো যদি তোমার আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই যদি কমে যায়, দ্যাট ওয়াই তোমার এখানে অস্টিওমাইলাইটিসের চান্স বেশি। ভেনাস ইনসাফিসিয়েন্সি হইলেও তোমার হয়। আরেকটা জিনিসের ক্ষেত্রে হয় লিম্ফোএডেমা যদি থাকে, তখনও তাদের ক্ষেত্রে তোমার অস্টিওমাইলাইটিসের চান্সটা বেশি। ইম্পর্টেন্ট, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, তখন একটু স্ক্রিনশট নিতে পারো যে এখানে কি কি সিস্টেমিক ফ্যাক্টর ছিল, কি কি লোকাল ফ্যাক্টর ছিল। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আমাদের যেহেতু পরীক্ষাতে এইভাবেই আসে, পরীক্ষাতে আমি প্রশ্নটা আমি এইভাবেই আমরা দেখি যে দ্য প্যাথোজেনেসিস অফ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। এখন আমরা তাহলে হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটা নিয়ে আমরা চিন্তা করি। কারণ হলো এটা হলো তোমার একটা অদৃশ্য শক্তির মতো, বল না যে করোনা এখন অদৃশ্য শক্তির মতো, এরকম এটা একটা অদৃশ্যের মতো, যে দেখা যাচ্ছে যে তুমি কোনো ইনফেকশনের কোনো সোর্সই পাচ্ছ না, কিন্তু দেখা যাচ্ছে একটা অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। সো তোমাকে এটা সম্পর্কে ডাইরেক্ট একটা আইডিয়া নিতে হবে, এবং কাদের হয় তাদের ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, কনসাস থাকতে হবে, সেই জিনিসটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম যে এটা সোর্স অফ ইনফেকশনটা হলো ডিস্টেন্ট সাইট বাই ব্লাড। এখানে এই জিনিসটা মনে রাখো যে এটা কোথায় বেশি হয়, ওই পার্সেন্টেজের দরকার নাই। মেটাফাইশিয়াল রিজিয়ন অফ লং বোন। হোয়াট ইজ মেটাফাইশিয়াল রিজিয়ন? Metaphyseal region of a long bone is the region where maximum growth of bone takes place. এটা তাহলে কাদের থাকে? চিলড্রেনদের ক্ষেত্রে থাকে। কোথায় বেশি হয়? লোয়ার এক্সট্রিমিটিতে বেশি হয় দেন আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটিতে অস্টিওমাইলাইটিস অনেক কম দেখছি। আপার এক্সট্রিমিটিতে অস্টিওমাইলাইটিস বেশি হয় আফটার দ্য অপারেশন, সার্জারি। তাহলে হলো এরপরের লাইনটা আমি আগেই বলে ফেলছি, যেটা চিলড্রেনের ক্ষেত্রে হয়, গ্রোথ পিরিয়ডে হয়, তবে যে কোনো এজে হইতে পারে, তবে হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস ছিল এক্সট্রিম এজ গ্রুপ, দ্যাট ইজ দা লোয়েস্ট এন্ড হাইয়েস্ট এজ গ্রুপের ক্ষেত্রে এটা বেশি। কজ কজ আগে আগেরটার সাথে এটাতে খুব একটা এটা আমি তোমাদের প্যাথোফিজিওলজির সাথে বলে দিব। অর্গানিজম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অস্টিওমাইলাইটিস এর থার্ড কোশ্চেন হয় এটা। প্রথম কোশ্চেন ডেফিনেশন, সেকেন্ড কোশ্চেন ক্লাসিফিকেশন, থার্ড কোশ্চেন হয় হোয়াট আর দ্য অর্গানিজম রেসপন্সিবল ফর অস্টিওমাইলাইটিস। এনি টাইপ organism, bacteria, virus, fungus, any type of organism can affect the bones, but the bacterial infection are more destructive এবং এটা more rapid হবে। ফাঙ্গাস এটা স্লো ক্রনিক ইনফেকশনের দিকে যাবে,
এবং টিউবারকুলার এবং ব্রুসেলার ইনফেকশন গুলো কি হয় খুব বেশি কমন, এবং এটা হবে অ্যাগ্রেসিভ থেকে রিপারেটিভ, মানে এটা বারবার হবে। তুমি আমরা টিবির পেশেন্টদের ক্ষেত্রে, বোন টিবির পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করে 18 মাস অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিলাম, 6 মাস বন্ধ রাখলে দেখা যায় আবার 1 বছর পর আবার টিবি হয়ে যায়। সো ইট ইজ অ্যাগ্রেসিভ থেকে রিপারেটিভ হবে। এই চারটা মনে রাখতে হবে অ্যাকর্ডিং টু দা এজ গ্রুপ। আর তোমরা যদি মনে করো যে আমার এজ গ্রুপ মনে রাখতে আমি পারবো না, এইখান থেকে কয়েকটা অর্গানিজমের নাম মনে রাখবা, তাইলেই হবে। তো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যাচ্ছে দেখো সিকেল সেল এনিমিয়াতে কোন কোন অর্গানিজম ইয়ে করে, এরপরে এগুলো একটু মনে রাখতে হবে। নিউবর্ন লেস দেন 4 মান্থ পাওয়া যায়, অনেক কমন। আমাদের ওয়ার্ডে অনেক রোগী আসে পেডিয়াট্রিক্স থেকে, তাদের এখানে অস্টিওমাইলাইটিস নিয়ে আসে, একিউট অস্টিওমাইলাইটিস এর ফিচার নিয়ে আসে। এইটার মেইন কজটাই হবে এন্টেরোব্যাকটেরিয়াস এবং হলো স্ট্রেপ্টোকক্কাস। গ্রুপ এ বি দরকার নাই। তাহলে তুমি নিউবর্নের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখো, কি হবে? ই তে এন্টেরোব্যাক্টার, এস তে হবে স্ট্রেপ্টোকক্কাস। এরপরে তুমি চলে আসো নিউবর্নের হলো আরেকটা হলো নিউবর্নের পরে তোমার লেস দেন 4 মান্থ, এখান থেকে তুমি কি হলো মোর দেন 4 ইয়ার্স যদি হয়, তখন তোমার এখানে হবে স্ট্রেপ্টোকক্কাস, হেমোফাইলাস, এন্টেরোব্যাক্টার। এখানে ইম্পর্টেন্ট অর্গানিজমটা হবে হেমোফিলাস। ক্লিয়ার? এরপরে আসো চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট, একটু বড় 4 বছর থেকে অ্যাডাল্ট পর্যন্ত। সেইখানের আমাদের যখন পড়াইতো স্যাররা তখন বলতো যে প্রথম অর্গানিজম কি? স্টেফোরিয়াস। দ্বিতীয় অর্গানিজম কি? স্টেফোরিয়াস। তৃতীয় অর্গানিজম কি? স্টেফোরিয়াস। 4 নম্বরে স্ট্রেপ্টোকক্কাস। তাইলে যখন তোমাকে জিজ্ঞেস করবে যে এই এজ গ্রুপ যাদের খুব বেশি হয় 4 বছর থেকে একটু তোমার অ্যাডাল্ট পর্যন্ত, তাদের ক্ষেত্রে কোন কোন অর্গানিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ স্টেফোরিয়াস। Staphylococcal aureus is responsible for 80% of total osteomyelitis. Second, Streptococcus. এই Staph aureus এবং Streptococcus এদের ক্ষেত্রে এদের ইনফেকশনের পার্থক্যটা কি? এটা কি তুমি জানো? তোমাদের জানা আছে Staphylococcus aureus এর একটা ইনফেকশন আর একটা Streptococcus aureus এর একটা ইনফেকশন, এটার মধ্যে এটা স্যার পাঁচটা ডিফারেন্ট হয় স্যার। ভেরি গুড। Staph aureus এ হবে পাস ফর্মেশন, Streptococcus হবে স্প্রেডিং ইনফ্লুয়েঞ্জা। ক্লিয়ার? জি স্যার। বাস এইচ ইনফ্লুয়েঞ্জা আছে, এগুলো বলা যাবে অ্যাডাল্ট ক্ষেত্রে Staph aureus মেইন। এই একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিকেল সেল অ্যানিমিয়া। যাদের সিকেল সেল অ্যানিমিয়া মনে রাখবা, সিকেল সেলের ক্ষেত্রে দুইটা এস, একটা সালমোনেলা আর একটা হলো Staph aureus। তাহলে এস এর সাথে মিলায় হলো সিকেল সেল। আমরা যে মনে রাখছিলাম সিকেল সেল অ্যানিমিয়াতে সালমোনেলা স্পিসিস। Staph aureus তো সবার ক্ষেত্রে আছেই, স্পেশালিটি হলো সালমোনেলা। সালমোনেলাটা এখানে ইনফেকশন ইম্পর্টেন্ট একটা। ভার্টিব্রা যদি হয়, ভার্টিব্রাতে দেখো আমি এখানে কি করে দিচ্ছি 50-50, স্ট্যাফ 50, টিউবারকুলোসিস। আমি বললাম না যে স্পাইন টিবি ভেরি ভেরি কমন, তাইলে হলো স্ট্যাফে হলো 50% আর হলো টিউবারকুলোসিসে হলো 50%। এখানে একটা পয়েন্টে আসো, এটা হলো একটা গ্রোয়িং বোন, এটা হলো এপিফাইসিস, যেটা তোমার কি গ্রোয়িং বোন। এটা হলো একটা গ্রোথ কার্টিলেজ, এটা এই গ্রোথ অফ দ্য বোনসটাকে গাইড করে। নাম্বার 2, এই হলো তোমার মেটাফাইসিস, মেইনলি দ্য গ্রোথ ইজ টেকস প্লেস ইজ হেয়ার। এইখানে হলো গ্রোথটা হয়, আস্তে আস্তে এইখান থেকে গ্রোথ হয়, হয়ে হয়ে অ্যাডাল্ট বোন ফর্ম করে। এইখানে দেখো এই যে নিউট্রিয়েন্ট আর্টারি, আর সেখানে সাইনোসয়েড দিয়ে এরপরে তোমার ভেইন ফর্ম করে। এখানে দেখো একটা হেয়ার পিন, একটা বাঁকা একটা টার্নিং পয়েন্ট, একটা টার্নিং পয়েন্ট। That is the vascular arrangement of a metaphysis of long bone. So
এরপরের কোশ্চেনটা হচ্ছে জাস্ট আ মিনিট। এই হেয়ারপিন অ্যারেঞ্জমেন্টের কারণে কি হয়, যে কোনো টার্নিং আসলে গাড়ি কিন্তু একটু স্লো চালাইতে হয়। সো এখানে আসার পরে ব্লাডটা কি হয়, একটু স্লাগিশ ব্লাড ফ্লো হয়। বুঝা গেল? তাহলে এখানে তুমি আসো আমার আগের কথাগুলোই। দ্যাট ইজ দ্য মেটাফিজিক্স অফ দ্য লং বোন আর হাইলি ভাস্কুলার জোন from the diaphysis the medullary artery reach up to the growth plate, the area of greatest activity and branch into capillaries. The venous system in this area drains towards the aorta diaphysis এর দিকে আসে। Thus the vessel in the zone are arranged in the form of a loop, that is hairpin arrangement, resulting in sluggish flow of blood. এখন যখন sluggish blood flow হয় তখন কি হবে, এই ব্লাডের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, আমি এখানে আলোচনা করতেছি যেহেতু হেমাটোজেনাস তোমার অস্টিওমাইলিটিস। সো এখানে তুমি তাহলে তোমার কি হবে, যে এই ব্লাডে তোমার ইনফেকশন থাকবে, যেহেতু স্লাগিশ ব্লাড ফ্লো আছে, ব্যাকটেরিয়াল গুলো কি হবে, ব্লাড থেকে এই ভেসেলের মধ্যে দিয়ে এসে বাইরে চলে আসবে। সো দাস দ্য হেমাটোজেনাস অস্টিওমাইলিটিস। বুঝা গেল? এদিক দিয়ে যখন ব্লাডটা তোমার এই ব্লাডটা যেটা পাস করতেছে সেটাতে লটস অফ তোমার মাইক্রোব্যাকটেরিক অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, ভাইরাস আছে। এরা কি হয়, এখানে যখন ব্লাড ফ্লোটা স্লো হলো তখন কি হয়, লাফ দিয়ে সে কি করে ভেসেলের বাইরে চলে আসে। এখন দেখো আমার এখানে দুটো প্রশ্ন। নাম্বার 1, why metaphyseal region? Another one is why the Staphylococcus aureus? Why metaphysis? Another one হচ্ছে why Staphylococcus aureus? একটা কমন প্রশ্ন, অনেকে বলে যে আচ্ছা বলছে সব জায়গায় এটা কেন মেটাফাইসিস, তাহলে মেটাফাইসিসে কেন হচ্ছে এটা তুমি জানতেছো যে এখানে একটা হেয়ার পিন ব্যান্ড আছে, সেজন্য এখানে একটা ভাস্কুলার স্টেসিস হচ্ছে, স্লো সার্কুলেশন হচ্ছে, তখন তোমার কি হয়, ব্যাকটেরিয়াগুলা ভেসেলের বাইরে চলে আসতেছে। নাম্বার 1 হলো এই মেটাফাইসিয়াল রিজিয়নে ফ্যাগোসাইটোসিস। হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? দ্যাট ইজ দ্য কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম। এখানে কি হয়, তোমার এখানে ফ্যাগোসাইটোসিসটা ডিফেক্টিভ থাকে। মেটাফাইসিয়াল রিজিয়নে কি হয়, যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমটা একটু উইক থাকে, সেই কারণে কি হয়, এখানে ফ্যাগোসাইটোসিসটা কম হয়। সো মেটাফাইসিস ইজ দ্য রিজন হোয়ার দ্য অস্টিওমাইলিটিস ইজ অকার্ড। এখানে অনেক বেশি ব্লাড সাপ্লাই, রিচ ব্লাড সাপ্লাই বাট স্লাগিশ ফ্লো ব্লাড সাপ্লাই। না, নাম্বার 2 হচ্ছে যে এখানে অনেক বেশি ইনজুরি চান্স, কারণ এই জায়গাটা কি হয়, জয়েন্টের কাছে থাকে, তো দেখা যায় এই এরিয়াগুলোতে রিপিটেড ট্রমাটা খুব বেশি হয়। সো রিপিটেড ট্রমা হলে এখানে একটু ব্লাড জমা হয়, এবং এই ব্লাড ইজ এ ভেরি গুড কালচার মিডিয়া ফর গ্রোথ অফ অর্গানিজম। সো মেটাফাইসিয়াল রিজনে কেন হচ্ছে, তুমি প্রথম পয়েন্টটা বলবা যে স্যার এখানে যে ভাস্কুলার অ্যারেঞ্জমেন্টের কারণে ভাস্কুলার স্টেসিস হয়, এইখানে ভাস্কুলার সাপ্লাইটাও বেশি হয়। নাম্বার 3 হচ্ছে এখানে ফ্যাগোসাইটোসিসটা ডিফেক্টিভ হওয়ার কারণে এখানে ইমিউনিটিটা কম থাকে। নাম্বার 4 হচ্ছে এখানে বারবার ট্রমার কারণে কি হয়, মেটাফাইসিয়াল হেমোরেজ হয়, এই কারণে এখানে ব্যাকটেরিয়া গুলো খুব ইজিলি গ্রো করে। নাম্বার 2, হোয়াই স্টেফাইলোকোকাল অরিয়াস? এই যে আমি এতবার বললাম যে ভাই প্রথম পয়েন্ট স্টেফাইলোকোকাল অরিয়াস, সেকেন্ড পয়েন্ট স্টেফাইলোকোকাল, হোয়াই? যে এখানে দেখো যে এখানে একটা সারফেস এন্টিজেন থাকে, এই সারফেস ওই ব্যাকটেরিয়ার যে সারফেস এন্টিজেন দ্যাট ইজ ভেরি মাচ তোমার টিস্যুর যে কোলাজেন ফাইবার গুলা থাকে, সেই কোলাজেন ফাইবার গুলোর সাথে তার অ্যাডারেন্সটা খুব ভালো হয়, তাদের একটু মিল মহব্বত অনেক বেশি। এই সারফেস ব্যাকটেরিয়ার সারফেস এন্টিজেন এবং টাইপ 1 কোলাজেনের সাথে একটু অ্যাডারেন্সটা ভালো। নাম্বার 2 হচ্ছে স্টেফাইলোকোকাল অরিয়াস থেকে অনেক ধরনের এক্সোটক্সিন অ্যান্ডোটক্সিন রিলিজ হয়, এইটা কি করে, লোকাল ইমিউন রেসপন্সটাকে সাপ্রেস করে দেয়। দ্য বডি ইজ মোর প্রোন টু ডেভেলপ ইনফেকশন। আর আরেকটা জিনিস এখানে আছে, তার সারফেসের মধ্যে গ্লাইকোক্যালিক্স থাকে, সেই গ্লাইকোক্যালিক্স গুলা কি হয়, তোমার আমাদের পোস্ট অপারেটিভ বা পোস্ট ট্রমাটিক তোমার যে ইমপ্লান্ট গুলো থাকে, সেই ইমপ্লান্ট গুলোর সাথে খুব ভালো মতো সে অ্যাটাচ হয়ে যায়। এইটা ইম্পর্টেন্ট। এইটা স্যার আই স্লাইডটা একটু যদি দেখেন। হ্যাঁ শিওর। হোয়াই স্টেফাইলোকোকাল অরিয়াস?
তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট পেলাম, একটা হলো যে কেন মেটাফিজিক্যাল রিজন বেশি হচ্ছে, কেন স্টাফিলোকোকাসটা বেশি করতেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এইটা একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা একটু বলে দিই। হ্যাঁ, দ্যাট ইজ দা প্যাথোফিজিওলজি। আমরা আমাদের টার্মটাই হচ্ছে যে ইট ইজ দা হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। সো হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস তোমার ব্লাডের মাধ্যমে আসবে। হেয়ার পিন টার্ন আমি বললাম, হেয়ার পিন টার্নের কারণে এখানে তোমার ব্লাড ভেসেলটা স্লাগিশ হয়। স্লাগিশ হওয়ার কারণে কি হয়, এখান থেকে ব্লাড ভেসেল থেকে অর্গানিজম গুলা টিস্যু স্পেসে চলে আসে। এরপরে কি হয়, এই একটা ব্যাকটেরিয়া 4টা 16টা এরকম করে 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 মাল্টিপ্লিকেশন করে। এই মাল্টিপ্লিকেশনের সময় ইম্পর্টেন্সটা হলো ভিরুলেন্স। যার বডি যত বেশি তোমার ইমিউনিটি ভালো থাকবে তার ক্ষেত্রে ইনফেকশনের চান্সটা তত কম, আর যারই তোমার ইমিউনিটিটা কম থাকবে তাদের কি হবে, ইনফেকশনটা বেশি হবে। সো এইখানে ইম্পর্টেন্ট কোনটা, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হোস্ট রেসপন্সটা। এইখানেই হচ্ছে যে ইমিউনোডিফিসিয়েন্সি, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ, স্মোকিং, তোমার নিউট্রিশন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যাদের যেসব বাচ্চার এই জিনিসগুলো ভালো থাকবে তাতে কিন্তু ইনফেকশন হবে না, বডি তাকে কি করবে, কভার আপ করার চেষ্টা করবে। ফলোড বাই ইনফেকশন। হোয়াট ইজ ইনফেকশন? ইনফেকশন মিন্স দেয়ার ইজ পাস ফরমেশন। এখন একটা জায়গায় যখন পাস ফরমেশন করবে, পাস ফরমেশন করার পরে পাঁচটা পানির ধর্ম কি, পানির ধর্ম হচ্ছে যেদিকে দুর্বল পাবে এদিকে দৌড় দিবে। যখন তোমার একটা জায়গায় তুমি পানি জমাট থাকে, একটা বাঁধ ভাঙলে দেখা যায় পানিটা হুড়মুড় করে ওদিকেই চলে যায়। তাহলে এখানে যেহেতু তোমার 5টা ফর্ম হচ্ছে, 5টা ফর্ম হলে বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ থাকে। 5টা কিন্তু ফরমেশন হয়েছিল মেটাফাইশিয়াল রিজিয়নে। মেটাফাইশিয়াল রিজিয়নে যখন ফর্ম হলো, সেটা মেটাফাইসিস থেকে কোথায় যেতে পারে, বাইরের দিকে আসতে পারে, ভিতর দিকে আসতে পারে। যদি বাহিরের দিকে যায়, দ্যাট ইজ দ্য সাবপেরিওস্টিয়াল এক্সটেনশন, পেরিওস্টিয়ামের নিচে চলে আসলো। ঠিক আছে? আরেকটা হলো সে বোনসের ভিতরে চলে গেল, দ্যাট ইজ দ্য ইন্ট্রামেডুলারি এক্সটেনশন। এখন সাবপেরিওস্টিয়াল যেটা হলো, সাবপেরিওস্টিয়াল এক্সটেনশন হওয়ার কারণে এটা কি হলো, বোনসের উপরের দিকে চলে গেল, পেরিওস্টিয়ামের দিকে চলে গেল। এখান থেকে কি হয়, এই যে স্কিনের নিচে যে অ্যাবসেসটা ফর্ম করে, দ্যাট ইজ দ্য সাবপেরিওস্টিয়াল এক্সটেনশন। এবং এই স্কিনের নিচে যে অ্যাবসেসটা ফর্ম করে, দ্যাট ইজ ফর ডিসচার্জিং সাইনাস টু দা স্কিন। আর যেটা মেডুলা দিয়ে ভিতরে ঢুকে গেল, সেটা কি হলো, মেডুলাতে যখন তোমার পাঁচটা এন্টার করলো, তখন মেডুলারি ক্যাভিটির ভিতরে প্রেসার ক্রিয়েট করলো। যে কোনো প্রেসার ক্রিয়েট করলে কি হয়, সেখানে ব্লাড সাপ্লাইটা কমে যায়, লোকাল ইস্কেমিয়া। ইস্কেমিয়া ফলোড বাই নেক্রোসিস। নেক্রোসিস মানে হলো ডেড বোন, মানে সরি ডেড টিস্যু। আমাদের বোনসে যেহেতু ডেড টিস্যু ফর্ম হলে সেটাকে আমরা একটা নাম বলি, সেটাকে আমরা বলি সিকোয়েস্ট্রাম। সো what is sequestrum? That is the dead piece of bone in the body, that piece of bone in the living body that is formed as a sequelae of osteomyelitis, that is called sequestrum. এরপরে কি হলো, যে এদিক থেকে এখন সিকোয়েস্ট্রাম ফর্ম করে তোমার এই জায়গা তোমার ব্লাড ভেসেল, এই জায়গাটা তোমার একটা উইক পয়েন্ট হয়ে গেল। সে উইক পয়েন্ট দিয়ে 5টা এখন যেদিকে উইক পাবে সেদিকেই যাবে। এই উইক পয়েন্ট দিয়ে তোমার আবার চলে আসলো সে কোন জায়গায়, পেরিওস্টিয়ামের নিচে। এইখানে তোমার একটা ডাইরেক্ট তোমার পেরিওস্টিয়ামের নিচে গেছিল, আর এইটা যাবে কিভাবে, বোনসের ভিতর দিকে ফুটা করে, এরপরে তোমার পেরিওস্টিয়ামে যাবে। সে কি করবে, যায় ওইখানে অস্টিওজেনিক স্টিমুলেশন দিবে। কারণ আমরা জানি পেরিওস্টিয়াম, বাচ্চাদের পেরিওস্টিয়ামটা থাকে ঠিক। তোমাদের চিলড্রেন ফ্র্যাকচার পড়ানো হয়েছে কিনা আই ডোন্ট নো। চিলড্রেন ফ্র্যাকচার যদি পড়ানো হয়, এখানে একটা চিলড্রেন বোনের একটা স্পেশালিটি হলো চিলড্রেন বোনসের পেরিওস্টিয়ামটা থাকে ঠিক। যখনই সেই পেরিওস্টিয়ামের মধ্যে একটা একটা টুকা লাগবে বা একটা স্টিমুলেশন হবে বা পেরিওস্টিয়ামে কোনো ইনজুরি হবে, সাথে সাথে কি হবে, এখান থেকে অস্টিওজেনিক তোমার কি হবে, স্টিমুলেশন হবে। এবং অস্টিওজেনিক স্টিমুলেশন হওয়ার সাথে সাথে কি হবে, তোমার এখানে নিউ বোন ফর্মেশন হবে। এই যে নিউ বোনটা ফর্মেশন হলো, সেটাকে আমরা নতুন একটা নাম বলি, সেটাকে আমরা বলি ইনভলিউক্রাম। এই যে ইনভলিউক্রাম, ঠিক আছে? তাহলে হলো তোমার কি, পাস দুইদিকে চলে গেল, বোনসের ভিতরটা তোমার ওখানে বোনস দিয়ে তোমার ডেড করে ফেললো, যেটাকে আমরা বললাম সিকোয়েস্ট্রাম। যখন এখানে ডেড হয়ে গেল, এই দিক থেকে যখন তোমার পাঁচটা চলে আসলো, তখন পেরিওস্টিয়ামে ইনজুরি করলো। এই পেরিওস্টিয়াম, ইনজুরিড পেরিওস্টিয়াম আবার তোমাকে নিউ বোন ফর্মেশন করার চেষ্টা করলো, সেটাকে আমরা বলি ইনভলিউক্রাম। তাইলে কি হলো, সিকোয়েস্ট্রাম ছিল ডেড পিস অফ বোন,
এইটার উপরে হয়ে গেল নিউ বোন ফরমেশন, আর কন্টিনিউ এদিক দিকে একটা পাস পয়েন্ট হয়ে থাকবে, স্কিনের দিকে চলে যাবে, দ্যাট ইজ আমরা বলতেছি পারসিস্টেন্ট সাইনাস। এটুকু পর্যন্ত বোঝা গেল কিনা সৌরভ? স্যার ডিসচার্জিং সাইনাস স্যার হুম, যখনই তোমার এই যে পারসিস্টেন্ট সাইনাসটা থাকবে, সে তো তোমার পারসিস্ট করে গেল, আর এদিকে তো তোমার এই যে পাসটা যখন তোমার এদিকে সিকুয়েস্টামের ভিতর দিয়ে যখন তোমার বাইরে চলে আসলো, সেটাই তো তোমার পারসিস্টেন্ট একটা একটা সাইনাস ফর্ম করবে, যেটাকে আমরা বলতেছি ডিসচার্জিং সাইনাস। এটাই সেই তোমার আগের যে কথাগুলো সেগুলো। ব্যাকটেরিয়া এন্টার্স দ্য বডি, ব্লাডে গেল, ব্লাডের মাধ্যমে আসলো, আসার পরে এখানে এসে তোমার বোনসের ভিতরে জুড়ে রইল। যখন তোমার বোনসের কোন জায়গাটায় হয় মেইনলি ইনফেকশনটা, এই যে জায়গাটা, দ্যাট ইজ মেটাফাইশিয়াল রিজিয়ন। মেটাফাইশিয়াল রিজনে যখন তোমার হবে, তখন পাসটা এইদিকে তোমার পেরিওস্টিয়ামের নিচে আসবে, আর কিছু পাস তোমার এইদিকে বোনসের ভিতরে চলে যাচ্ছে। দেখো এটা যখন তোমার বোনসের ভিতরে যাবে, সে কি করবে, এখানে যে ব্লাড সাপ্লাইটা আছে সেই ব্লাড সাপ্লাইটাকে নষ্ট করবে, এবং তোমার কি হবে, এই যে ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে যাওয়ার পরে এই দেখো এই সারফেসের বোনস গুলা কি হলো, নেক্রোসিস হয়ে গেল। আর এই দেখো পেরিওস্টিয়ামের নিচে যে যখন হবে, তখন এই পাসটাকে কি করে পেরিওস্টিয়াম থেকে উঠায় দিবে, উঠায় দেওয়ার পরে এখানে তোমার নিউবর্ন ফর্মেশন হবে। সো এই যে তোমার এখানে নিউবর্ন ফর্মেশন হবে, আবার তোমার সিকুয়েস্টাম থাকবে, এই যে জায়গাটা, এই জায়গাটাতে তোমার নিউবর্ন ফর্মেশনটাকে আমরা বলবো ইনভলিউক্রাম, আর দ্যাট পিস অফ বোনটাকে আমরা বলবো সিকুয়েস্ট্রাম। এবং এই যে দিক থেকে তোমার সব সময় তোমার একটা পাস পয়েন্ট, একটা কন্টিনিউয়াস একটা সাইনাস থাকবে, এদিকে তোমার কন্টিনিউ একটা সাইনাস ট্রেক থাকবে। সেটা তোমার আগের আগের জিনিসটা একটা মানে পিকচারে নিয়ে আসে। এখন আসো ক্লিনিক্যাল ফিচার। তোমাদের পরীক্ষাতে থাকে রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার ও সাইন সিম্পটম অফ একিনোস্টোমাইলাইটিস of a boy of 3 year or 4 year এইভাবে করে দেয়। Diagnosis of the osteomyelitis 80% is basically clinical. acute osteomyelitis basically clinical, এটা আমি তো আগেই বলছি যে এটা বাইমোডাল এজ ডিস্ট্রিবিউশন, 5 বছরের নিচে বেশি হয় আর 50 এর উপরে বেশি হয়, একদম বাচ্চা মানুষের ক্ষেত্রে বেশি হয়, বুড়া মানুষের বেশি। Boys are affected more, so what the boys are affected more, এটা লাগবে না। আচ্ছা, আমি বললাম এখানে আমরা প্রথমে ক্লাসিফিকেশন করছিলাম না যে ইনফ্যান্ট, চিলড্রেন, অ্যাডাল্ট, এইভাবে। ইনফ্যান্টে তো বলতে পারবে না যে আমার এখানে ব্যথা করতেছে, সে কিভাবে বুঝাবে? সে হবে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, ফেইলিওর টু থ্রাইভ। হঠাৎ করে দেখা যাবে যে তার হাতে যেহেতু কম হয়, পায়ে দেখা যায় নি জয়েন্টের অ্যারাউন্ড দ্য নি জয়েন্টে বেশি পাই, নি জয়েন্টে অ্যারাউন্ড দ্য নি জয়েন্টে তোমার জায়গাটা একটু লাল থাকে, একটু ফুলা থাকে, হাত দিলে বাচ্চা কান্নাকাটি করে। আর হলো যে পায়ে হয় বা যে বোনসে হয়, সেই বোনসটা নাড়াইতে গেলে সে চিৎকার চেঁচামেচি করে এবং ওইখানে তোমার মুভমেন্টটা থাকে না। সো বাচ্চাদের ক্ষেত্রে হলো ফেলিওর টু থ্রাইভ, মেটাফাইশিয়াল টেন্ডারনেস এন্ড রেস্ট্রিক্টেড জয়েন্ট মুভমেন্ট। চিলড্রেনের ক্ষেত্রে হলো সিউডো প্যারালাইসিস। একটা কথা মনে রাখো, বাচ্চাটা আসবে এইভাবে তোমার কাছে নিয়ে আসবে, মা বাবা বলবে যে স্যার বাচ্চা তো এরকম 5 দিন 7 দিন থেকে জ্বর ছিল হালকা হালকা, এরপর থেকে তো পা নাড়ায় না। That is the pseudo paralysis. Paralysis means it originates from the তোমার central nervous system, বাট যেহেতু এটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট নাই, সেজন্য আমরা এটাকে বলতেছি সিডো প্যারালাইসিস। ফিভার থাকবে, লোকাল টেন্ডারনেস, সোয়েলিং যেখানে দেওয়া আছে, লাল হবে, রেড হবে, এডেমা থাকবে, টাচ করলে অনেক বেশি ওয়ার্ম থাকবে। অ্যাডাল্টের ক্ষেত্রে আসলে মেইনলি তোমার স্পাইনে হয়, স্পাইনের ক্ষেত্রে হলো একটু মাইল্ড ফিভার থাকে, ব্যাকএক থাকে, আর অনেক সময় দেখা যায় এই রিজন গুলা হয়। লোয়ার লিম্বের ক্ষেত্রে তোমার অ্যারাউন্ড দ্য ফুট অ্যাঙ্গেল হয়, সেগুলোতে তোমার কি থাকে যে লোকাল টেন্ডারনেস, রেডনেস, এই সাইন সিম্পটম অফ ইনফ্লামেশন থাকে। আর্লি ডায়াগনোসিস অফ দ্য অস্টিওমাইলাইটিস ইজ বেসড অন ক্লিনিক্যালি, দ্যাট ইজ এখানে একটা লাল থাকবে, সোয়েলিং থাকবে, ওই জায়গাতে একটু তোমার মুভমেন্টটা কম থাকবে। এইটাই এক্সামিনেশন খুব সিম্পল থিং, তুমি এক্সামিন করে টেম্পারেচার পাবা, টেন্ডারনেস পাবা,
আর যদি অ্যাবসেস ফর্ম করে তাহলে তোমার এখানে অ্যাবসেসের সাইন সিম্পটম পাবা, সোয়েলিং পাবা। ইনভেস্টিগেশন আমরা চলে আসছি। আমরা যেহেতু তোমার সিকুয়েন্সিয়ালি আগাচ্ছি, তাহলে প্রথমে আমরা বললাম যে কি কি সাইন সিম্পটম থাকে, কি কি তোমার ক্লিনিক্যাল ফিচার থাকে, দেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে জাস্ট তুমি বলতে পারো যে এখানে আমরা যদি একটু, যেহেতু একটা ইনফ্লামেশন, সো আমরা এখানে ব্লাডের রুটিন এক্সামিনেশন গুলো করবো। কি পাইতে পারো? ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাইতে পারো। সিআরপি সম্পর্কে আইডিয়া আছে তোমাদের? হোয়াট ইজ সিআরপি? C-reactive protein. C-reactive protein. That is one of the sign symptom indicator for inflammation. C-reactive protein টা বেশি থাকবে। So elevated CRP and ESR, এটা আসলে খুব একটা করা হয় না। অ্যান্টি-স্টাফিলোকোকাল অ্যান্টিবডিটা এটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা ইয়ে না। তো এখানে তুমি দুইটা জিনিস মনে রাখো, লিউকোসাইটোসিস এবং সিআরপি এবং ESR টা বেশি থাকবে। এক্স-রে প্রথম এক সপ্তাহে কিছুই পাওয়া যাবে না, কারণ হলো প্রথম এক সপ্তাহে এখানে এক্স-রেতে কোনো চেঞ্জ তুমি পাবা না। আর্লি মাঝে মাঝে বাচ্চা দেখতে যেটা পাওয়া যায় সেটা হলো যে অনেক ছোট বাচ্চা দেখতে দেখা যায় এক সপ্তাহের ভিতরে এখানে একটা ওই যে জায়গাটা তোমার ইনফ্লামেশন ছিল সেই জায়গাটা একটা পেরিওস্টাল নিউবর্ন ফর্মেশন, বাট ইট ইজ ভেরি মাইক্রো চেঞ্জ, যেগুলো আসলে বুঝার স্কোপটা খুব কম। এখানে একটা জিনিস আমরা করি অনেক সময়, বাচ্চা আসার পরে বললো যে মা বাবা বললো যে স্যার এখানে তো নাড়াচাড়া করে না, তখন আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রাফিটা করি। আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি কি যে বোনসের অ্যারাউন্ড দ্য বোনস বা সাবকিউটেনিয়াস টিস্যুতে কোনো ফ্লুইড কালেকশন আছে কিনা। সো আলট্রাসোনোগ্রাফি মে বি ইউজড ফর ডিটেকশন আর্লি। এটাও খুব একটা কমপ্লিকেটেড একটা ইনভেস্টিগেশন, বোন স্ক্যান। এটা আমরা আসলে পড়ার জন্য পড়ানো, বাট ইন প্র্যাকটিস উই ডোন্ট ইউজ দিস টুল। তবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে। এমআরআই সেম আলট্রাসাউন্ডের মতো, আলট্রাসাউন্ড থেকে একটু ভালো আর কি। আচ্ছা, বোন স্ক্যান সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? হোয়াট ইজ T99, টেকনিশিয়াম 99? পরীক্ষা আসে কিন্তু শর্ট নোট তোমাদের আসে না? এটা কি একটা আইসোটোপ নাকি? আইসোটোপ ফাইন। তো আইসোটোপ থাকবে, আইসোটোপ টেকনিশিয়াম। এটা হলো তোমার ব্লাডের মধ্যে তোমার দেওয়ার পরে এটা সেই যেসব টিস্যু, স্পেসিফিক টিস্যু থাকে সেগুলোতে সে আপটেক হয়। এই আপটেকটা দিয়েই পরবর্তীতে ইয়ে করা হয়। এমআরআই। আচ্ছা, এইখানে আমরা একটা ফ্লো চার্টের মধ্যে আসি। অস্টিওমাইলিটি লেস দেন 24 আওয়ার, অস্টিওমাইলিটিস মোর দেন 24 আওয়ার। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে লেস দেন 24 আওয়ারে আসলে বাচ্চা তোমার কাছে আসবে কম, অধিকাংশগুলো মোর দেন 24 আওয়ারই আসে। এখানে ক্ষেত্রে দেখো যে আমাদের এক্স-রে তেমন কোনো চেঞ্জ আসে না, এমআরআই তে ন্যারো চেঞ্জ আসে, বোন স্ক্যানে ইনক্রিজ একটু। তাইলে হলো যে লেস দেন 24 আওয়ারে যদি ডায়াগনোসিস করতে হয়, তোমার হয় তোমাকে এমআরআই করতে হবে, অথবা আল্ট্রাসাউন্ড করতে হবে, অথবা বোন স্ক্যান করতে হবে। এখন চলে আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ইজ, এই স্লাইডটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো না? এখানে দেখো তিনটা জিনিসের ছবি দেওয়া আছে। একটা হলো রেস্ট এন্ড এলিভেশন, ইনসিশন এন্ড ড্রেনেজ, ফোর্থ হচ্ছে অ্যান্টিবায়োটিক। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এই তিনটা জিনিস মাথায় রেখে দাও, তাইলে হলো। জি স্যার। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে হবে রেস্ট এলিভেশন ফলোড বাই ইনসিশন ড্রেনেজ, আর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যান্টিবায়োটিক্স। এখন আমি তিনটা পয়েন্টে আসি। প্রথম কথা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন, ডিহাইড্রেশন, অ্যানালজেসিক, আইভি ফ্লুইড। যেহেতু এখানে বাচ্চারা আসে, দেখা যায় এগুলো অনেক মানে এত বেশি টক্সিক থাকে, এত বেশি অসুস্থ থাকে, তাদের আইভি ফ্লুইড দিতে হয়, তাদের ডিহাইড্রেশন মেনটেন করতে হয়, পেইন কিলার দিতে হয়, এই জিনিসগুলো। হ্যাঁ, সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন এন্ড ডিহাইড্রেশন হলো অ্যানালজেসিক, আইভি ফ্লুইড। বোনসের যে কোনো, বোনস জয়েন্টের যে কোনো পেইন, যে কোনো কিছু হলেই আমাদের কাছে আসলে আমরা বলি কি যে রেস্ট। যে পার্টটাতে তোমার ইনফ্লামেশন হবে,
যে পার্টটাতে তোমার ইনফেকশন হবে সেই পার্টটা যেন মুভমেন্ট কম করে, সেই জন্য আমরা এখানে একটা স্প্লিন টেস্ট দিয়ে দিই। এখানে বিভিন্ন ধরনের স্প্লিন টেস্টের ছবি আছে, দেখো। যদি এই জায়গায় হয় হাতে আমরা জুলাই দিতে পারি, পায়ের ক্ষেত্রে আমরা একটা ক্র্যাপ ব্যান্ডেজ দিতে পারি, হাতের ক্ষেত্রে একটা ব্যান্ডেজ দিতে পারি। জাস্ট আমরা ওই জায়গাটা মুভমেন্টটাকে কমাই দিলাম। সো সেকেন্ড পয়েন্ট ইজ স্প্লিন টেস্ট, রেস্ট, স্প্লিন টেস্ট, অ্যান্টিবায়োটিক। যেহেতু এখানে ইনফ্লামেশন হয়ে গেছে, আমি জানি যে বোনসের ইনফেকশন মানে ইনফ্লামেশন মানেই হলো এখানে তোমার মানে ইনফ্লামেশন আছে। সো ইনফ্লামেশন থাকলেই এখানে আমাদের এখানে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে একদম ব্লাইন্ডলি। যখনই আসবে তখন কি বলা হচ্ছে, স্টপ দ্য স্প্রেড অফ ইনফেকশন। যত তাড়াতাড়ি তুমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করবা তত তাড়াতাড়ি তোমার কি হবে, ইনফেকশনটা ওইখানেই স্টপ হয়ে যাবে। যা হওয়ার হয়ে গেছে, আর হবে। আর হলো হঠাৎ করে একটা ফ্লেয়ার হওয়ার চান্সটা কম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখতে হবে, ওরাল থেরাপি ফলোড বাই আইভি রুট ফর 10 to 14 days। আইভি রুটে 10 থেকে 14 ডেজ দেওয়ার পরে ওরাল থেরাপি দিতে হবে। তাহলে 10 to 14 ডেজে তুমি দিলা আইভি রুটে, আমার প্রথম ছবিটা ছিল আইভি রুটে, ফলোড বাই ওরাল। ওরাল দিতে হবে মেইনলি আপ টু 6 উইকস, ঠিক আছে, আপ টু 6 উইকস। কি দিবা? বাংলাদেশের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করি আসলে যে প্রোটোকলটা আছে, প্রোটোকলটা যেভাবে বলে ওইভাবে আমরা আসলে দিলে হয় না। আমরা মেইনলি অ্যামোক্সাসিলিন, সিপ্রোফ্লক্সাসিন প্লাস ক্লিন্ডামাইসিন, লিভোফ্লক্সাসিন প্লাস ক্লিন্ডামাইসিন। কারণ এখানে অনেক সময় দেখা যায় যে কম্বিনেশন অফ অর্গানিজম গুলো থাকে। সো এখানে আমরা অ্যামোক্সাসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, ফ্লুক্লক্সাসিন এগুলো আমরা ইউজ করি। এখানে যদি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থাকে সেফালোস্পোরিন, আর যদি তোমার ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে আইবি ফ্লুক্লক্সাসিলিন এবং ফুসিডিক অ্যাসিড ইউজ করা হয়। অনেক সময় জিজ্ঞেস করে কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করে, তখন তোমরা বলবা যে স্যার ফ্লুক্লক্সাসিলিন আমরা আইবি ইউজ করি, ওরালিও আমরা ফ্লুক্লক্সাসিলিন ইউজ করি, কোনো ক্ষেত্রে আমরা সেফুরোক্সিন ইউজ করি, কোনো ক্ষেত্রে আমরা অ্যামোক্সিসিলিন ইউজ করি, ফ্লাভোনোনিক অ্যাসিড ইউজ করি। স্যার আগে স্লাইডটা একবার একটু। ওরাল থেরাপি ফলোড বাই আইভি রুট ফর 10 to 14 days। আইভি রুটে 10 to 14 days এর পরে আমরা ওরাল থেরাপি দিব। ওরাল থেরাপি মিনিমাম তোমাকে 6 উইকস দিতে হবে। এটা হলো বাংলাদেশের ইয়ে মানে তোমার প্রোটোকল। এখানে ইউডোজেনের হয়ে প্রবাবলি স্টেফনোকোকাল ওরিয়াস ইনফেকশন ইজ আইভি ফ্লুক্লক্সাসিলিন এন্ড ফুসিডিক অ্যাসিড ফর 1 to 2 weeks। দেন ওরালি আরো 3 থেকে 6 সপ্তাহের জন্য দিতে হয়। আর আন্ডার 4 ইয়ার্স এর ক্ষেত্রে আমরা ইউজ করব সেফালোস্পোরিন, আর অল্টারনেটিভলি আমরা ইউজ করতে পারি অ্যামোক্সিক্লাভ, দ্যাট ইজ অ্যামোক্সাসিলিন এবং ফ্লাভোনোনিক অ্যাসিডের কম্বিনেশন। ক্লিয়ার? এটা হলো বাংলাদেশের ইয়ে গাইডলাইন। আচ্ছা, এখন হলো অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে এখানে যেহেতু তোমার পাসপোর্ট হয়ে গেছে সেটাকে কি আমরা ড্রেনেজ করার দরকার আছে কিনা? ইফ অ্যান্টিবায়োটিক্স ইজ গিভেন আর্লি, আমার কথাটা দেখো, যখনই তুমি ডায়াগনোসিস করে দিলা তখনই যদি আইভি অ্যান্টিবায়োটিক স্টার্ট করো তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সার্জিক্যাল ড্রেনেজের দরকার হয় না। আমার এক্সপেরিয়েন্স ফর লাস্ট অ্যাজ এ কনসালটেন্ট ফর লাস্ট 5 or 6 ইয়ার্স আমি দেখছি যে যদি আমি অ্যান্টিবায়োটিকটা আগে স্টার্ট করতে পারছি আসলে বাচ্চাদের ক্ষেত্রে লাগে না। একটা বাচ্চার লাগছে, কারণ হলো সে একটু দেরি করে আসছিল। So, if antibiotics are given early within first 48 hours, it is often unnecessary. দরকার নেই। আবার কি তুমি এখানে অ্যান্টিবায়োটিক স্টার্ট করছো, স্টার্ট করার পরে দেখলা যে 36 আওয়ারের ভিতরে কোনো মানে ইমপ্রুভমেন্ট নাই এবং এখানে দেখা যাচ্ছে 5টা ফর্ম হয়ে গেছে, সো উই শুড গো ফর সার্জিক্যাল ড্রেনেজ। হোয়াট ইজ সার্জিক্যাল ড্রেনেজ? সার্জিক্যাল ড্রেনেজ স্যার বাচ্চাদের কি অ্যান্টিবায়োটিক লাগবে স্যার? বাচ্চাদের কোনটা দেয়? বাচ্চাদের ক্ষেত্রে এখানে আন্ডার 4 ইয়ার্স সেফালোস্পোরিন, সেফালোস্পোরিনের ভিতরে তুমি ফ্লুক্লক্সাসিলিন ইউজ করো, আইভি সেফট্রিয়াক্সিন ইউজ করো, সেফুরোক্সিম ইউজ করো, সেফোটেক্সিম ইউজ করো। ক্লিয়ার? জি স্যার।
তারপরে তোমার এখানে যে তোমার ডেড টিস্যু গুলো ছিল সেগুলোকে বের করে আনতে হবে। ডেড টিস্যু বের করে আনার সার্জিক্যাল টার্মটা কি? ডেব্রাইডমেন্ট। আর কি করতে হবে? আমাদের বোনস এর ভিতরে পাস, আমি প্রথমেই দেখাই দিচ্ছি যে যখন পাসটা ফর্ম করবে পাসটা দুইটা ডিরেকশনে যায়, একটা তোমার মেডুলারি ডিরেকশনে আসে, আরেকটা তোমার পেরিওস্টেমের ডিরেকশনে যায়। পেরিওস্টেমের ডিরেকশনটা তুমি তো ইনসিশন দিলে পেয়ে যাচ্ছ, বাট বোনস এর ভিতরে যদি কোনো পাস ফর্ম করে সেটাকে তুমি কিভাবে বার করবা? এরকম বোনস এর ভিতরে মাল্টিপল ড্রিলিং করতে হয়। এই দেখো মাল্টিপল আমরা ড্রিলিং, এটা আমাদের একটা যন্ত্র আছে ড্রিল, এই ড্রিল মেশিনের সাথে আমরা ড্রিল বিট লাগাই এরকম বোলসের মাঝখানে অনেকগুলো মাল্টিপল ফুটা করে দিই। ফুটা করে দিলে কি হয়? পাঁচটা তোমার বের হয়ে চলে আসে। এরকম বাইরে দিয়ে একটা এরকম ব্রেড টিউবের মতো দিয়ে দিলাম, কন্টিনিউ বোলস থেকে কি হলো? সবগুলা ইনফেক্টেড ম্যাটেরিয়ালস বাইরে চলে আসবে। কখন তুমি অ্যান্টিবায়োটিক স্টপ করবা? যখন সাইন অফ হিলিং থাকবে, পেইন কমে যাবে, জ্বর থাকবে না, হাঁটাচলা করতে পারবে, সাইনাস থাকবে না। আরেকটা হলো তুমি এখানে এক্স-রে করে করে দেখবা যে বোন হিল হচ্ছে কিনা, কোন সিকোয়েস্ট্রাম ফর্ম করতেছে কিনা, কোন ইনভলিউক্রাম ফর্ম করতেছে না, তখন তুমি আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকটা স্টপ করে দিবা। অনেক পেশেন্টদেরকে বুঝাইতে কষ্ট হয়, তাদেরকে যখন আমরা বলি যে বাবা আপনার এই অ্যান্টিবায়োটিকটা 6 সপ্তাহ চলবে, তখন তারা একটু ভয় পেয়ে যায়। অনেক সময় ফার্মেসিয়ালাও ভয় পায়, স্যার এতদিনের জন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, সে তো বুঝতেছে না। সো এখানে তোমার হয়ে গেল ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। রিউমেটিক ফিভার থাকতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, সার্কোমা বাচ্চাদের ক্ষেত্রে ভেরি ভেরি কমন, ইউইং সার্কোমা। অনেক সময় এই সব বাচ্চাদের ক্ষেত্রে সাপোরেটিভ আর্থ্রাইটিস খুব কমন, সেলুলাইটিস, ইরাইসিপেলাস। ইরাইসিপেলাস সম্পর্কে জানা আছে তোমার? স্কিনের ইনফ্লামেশন স্ট্রেপ্টোকক্কাস দ্বারা হয়। হ্যাঁ, হোয়াট ইজ কমপ্লিকেশন? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেই 5টা পয়েন্ট একটু মাথায় রাখো। নাম্বার 1 হচ্ছে সেপ্টিসেমিয়া, যেহেতু এটা ব্লাডের ইনফ্লামেশন, যদি এই ইনফ্লামেশনটা তোমার এইখান থেকে আবার অন্য জায়গায় যায়, বা বোনসের ইনফ্লেকশনটা যখন তোমার ব্লাডে চলে যাবে, তখন সেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। যেহেতু এটা মেটাফাইসিয়াল রিজনে তোমার হচ্ছে, এপিফাইসিসটাকে ড্যামেজ করতে পারে, এপিফাইসিস ড্যামেজ হলে বোন গ্রোথটা অল্টার্ড হয়ে যাবে। আরেকটা হলো যেহেতু এটা একদম জয়েন্টের কাছাকাছি এন্ডে থাকে, তখন দেখা যায় এটা তোমার বোন জয়েন্টস এর ভিতরে চলে যায় সাপোরেটিভ আর্থ্রাইটিস। হোয়াট ইজ সাপোরেটিভ আর্থ্রাইটিস? আর্থ্রাইটিস উইথ পাস যদি হয় তখন আমাদের কি হয়? সাপোরেটিভ আর্থ্রাইটিস। মেটাস্টেটিক ইনফেকশন, সেই ব্লাডের মাধ্যমেই ধরো তোমার বোনসে ছিল, এটা অন্য কোথাও চলে গেল, তোমার লাংস চলে গেল, বা তোমার ডিস্টেন্স সাইটে ধরো হাতে ছিল, এখন দেখা গেছে তোমার চোখের পাশে ইনফেকশন চলে গেছে, দ্যাট ইজ মেটাস্টেটিক ইনফেকশন। Pathological fracture. What is pathological fracture? The fracture caused by or due to some pathological non-traumatic cause, that is pathological fracture. আরেকটা তোমার কি হয়? acute osteomyelitis অনেক সময় chronic osteomyelitis এর দিকে টার্ন করতে পারে। ক্লিয়ার? স্যার আগে স্লাইড টেক আরেকবার। আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটা খুব জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে। What are the differential diagnosis? Rheumatic fever. Rheumatic fever হলে মানে পয়েন্ট ইন ফেভার বা পয়েন্ট নট ফর ফেভার। রিউমেটিক ফিভারে গ্রাজুয়াল হয় এবং এটাতে বিভিন্ন জয়েন্টে তোমার ইয়ে থাকে, ইনভলভমেন্ট থাকে। ইউইং সার্কোমা রেডিওলজি এক্স-রে তে দেখা যায় ওনিয়ন লেয়ারের মধ্যে থাকে, পেঁয়াজের খোসার মধ্যে থাকে, দ্যাট ইজ ইউইং সার্কোমা। অ্যাকিউট সাপোরেটিভ আর্থ্রাইটিস কি হয়? এখানে তোমার অনেক বেশি মাসল স্পাজম থাকে এবং জয়েন্টে প্রচুর পরিমাণে পানি জমানো থাকে, কিন্তু অস্টিওমাইলাইটিসে জয়েন্টে কোনো চেঞ্জ থাকে না। সেলুলাইটিসে ব্যথা থাকে না। সেলুলাইটিসের ইম্পর্টেন্স এই জায়গায়, পেইনলেস এক্সটেন্সিভ সোয়েলিংটাকে আমরা বলি সেলুলাইটিস। আর ইরাইসিপেলাসটা আমি বললাম এটা স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, এটাতে দেখা যায় কি মার্জিনটা একটু রেইজড, একটা রেড মার্জিন ফর্ম করে, এবং ইরাইসিপেলাসটা মেইনলি নেকের এদিকে হয়, ঠিক না? This is the complication. So stay safe, stay home. Thank you all. স্যার আসসালামু আলাইকুম। ভালো থাকিও।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হুম